আজকে এই যে নাটকটা হতে চলেছে তার নাম শীতল পাড়ি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে শীতল পাড়ি নাটকটা নাট্যরূপ করেছেন শ্রী আশিস গোস্বামী। আর নাটকটিতে আমাদের সাথে অভিভাবক হিসেবে আছেন শ্রী কৌশিক চট্টোপাধ্যায়। এখানে গ্লাভ স্টকে দেখা যাচ্ছে তিনটে রাখা আছে যারা সহ অভিনেতা হিসাবে এখানে নাটকে অভিনয় করবে। সেই তিনটি গ্লাভ স্টককে বানিয়ে দিয়েছেন শ্রী অতীশ মুখার্জি। এই যে ছবি দেখতে পাচ্ছ ওখানে, যে ছবিগুলি কৃষ্ণগীত সেই গ্রুপের আঁকা, এবং উনি চিত্তকৌশলের কিছু ছবি আমাদেরকে বেছে দিয়েছেন যেগুলি আমরা ব্যবহার করি। বেশ কিছু গান এই নাটকে শোনা যায়, যে গানগুলি আমরা প্রায় প্রতিদিনই আমাদের নিজের মনে গুনগুন করি, বারবার শুনি। খুব ভালো লাগার কিছু গান আছে, সেই গানগুলো আলাদাভাবে উল্লেখ করছি না। এই নাটকটির একক অভিনয় এবং নির্দেশনা সঞ্জিতা। আমি এবার মঞ্চ ছেড়ে দিচ্ছি সঞ্জিতার হাতে। তোমরা সবাই একটু চুপ করে সুন্দরভাবে নাটকটা দেখো। আর সঞ্জিতা যে পোশাকটি পরে আছে, সেই পোশাকটি স্মিতা, আমাদের দলের একজন সদস্যা, তার বানানো। আজকে আমাদের এই মুহূর্তে 95তম মঞ্চায়ন হতে চলেছে। আমি মঞ্চ ছেড়ে দিচ্ছি সঞ্জিতার হাতে। How many roads must a man walk down before you call him a man? How many times must a white dove say before she sleeps in the sand? How many times must a cannonball fly before it's forever back? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. আমি তো ভাবতেই পারিনি যে এরকম সবাই চুপচাপ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। মানুষের চোখ খুব বিচিত্র। সে সেইগুলো দেখে যেগুলো তার না দেখলেও চলে। তোমরা ভালো করে মিলিয়ে নাও। যেমন ধরো, আমি থিয়েটার করি। থিয়েটার করলে মানুষজন একটু কম চেনে, কিন্তু আমি যদি সিরিয়াল করতাম তাহলে আমাকে সবাই চিনতো, কারণ আমাকে ঘরে ঘরে দেখা যেত। তো আমি থিয়েটার করি, আমাকে দেখার জন্য অনেকটা পথ উজিয়ে আসতে হয়। ড্রয়িং রুমে কফি খেতে খেতে আমাকে দেখা যায় না, কিন্তু তাতে করে যেটা হয় সেটা হচ্ছে যে আমার পরিচিতিটা একটু কম। যেখানে যাই সেখানকার মানুষরা চেনে এবং কয়েকটা দিন মনেও রাখে। কিন্তু হয় কি, থিয়েটার করি বলে
আমাকে বিকেল বেলার দিকে বাড়ি থেকে বেরোতে হয়, কারণ সন্ধ্যের দিকে বেশিরভাগ সময় রিহার্সাল থাকে। মানে যখন অফিস থেকে সবাই বেরোয়, বাড়িতে ফিরে, তখন আমি বেরিয়ে যাই, আর অনেকটা রাত্রি করে রিহার্সাল করে শো করে বাড়ি ফিরি। তাতে করে কি হয়, আমার পাশের বাড়িতে যারা থাকেন এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে, তাদের খুব চিন্তা হয় আমাকে নিয়ে, আর আমাকে নিয়ে প্রচুর কথাবার্তা বলেন। সিরিয়াল করলে কি হতো, আমাকে সবাই চিনতেন এবং বলতেন গর্ব করে, জানিস তো যে মেয়েটি ওই সিরিয়ালের ও শাশুড়ি করে কি, বউ করে কি, নায়িকা করে না, ও আমাদের পাড়ায় থাকে। সেটা তো না, ওরা আমাকে নিয়ে গল্প করে যে ওই মেয়েটা না অনেক রাত্রি করে বাড়ি ফিরে, আবার ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু তাদের না দেখলেও চলে, কিন্তু সেগুলো তারা দেখেন। আর আমার বাড়ি থেকে কয়েকটা বাড়ি পরে আমার যে ছোট ভাই আছে, মানে পাড়া দুটো ভাই আছে, সে খুব ভালো ছবি আঁকে। ওই প্যান্ডেমিকের পরে সে এখন ভোরবেলা সকালবেলা 6টার ট্রেনে বেরিয়ে যায়, অনেক রাত্রিরে বাড়ি ঢোকে, দেখতেই পাই না পাড়ায়। একটা কাজ করে, তার ক্যানভাসে ঝুল পড়ে গেছে, রং জমে গেছে, তুলিও শুকনো খটখটে। সেটা আমাদের দেখা উচিত ছিল, আমরা সেটা কেউ দেখি না। কারণ সেটা যদি দেখে ফেলে, তাকে জিজ্ঞাসা করে ফেলি, কি রে তোর ছবি আঁকা বন্ধ হয়ে গেল, তাহলে আবার অনেক দায়িত্ব নিয়ে নিতে হবে। আমি তো একটা ছবি দেখাচ্ছি, তোমরাও খুব ভালোভাবে দেখো, আর যারা দূরে আছেন তারাও একটু দেখুন। দেখে তোমরা ছোট হলেও অতটাও তো ছোট না। স্মৃতি তো আছে প্যান্ডেমিকের সময়, ঝড় তুফানের সময়। এই ছবিগুলো দেখে একটু জাস্ট নিজের মনে মনে ভেবো তো, যে এই ঘটনাগুলোর সময় তোমার কোনো প্রতিক্রিয়া ভেতরে ঘটেছিল, নাকি শুধুই খেয়েছো দিয়েছো আর ঘুমিয়েছো, কিছুই ভাবোনি। কাউকে কিছু বলতে হবে না, কোনো উত্তর দিতে হবে না, শুধু নিজের মনে মনে একবার ভেবে নিও যে তোমার যেটা দেখা উচিত তুমি সেটা দেখো, নাকি এড়িয়ে যাও। আর আজকের এই গল্পটা দেখার পরে তারপরে কোনো চেঞ্জ হচ্ছে কিনা সেটাও একটু নিজের দিকে তাকিয়ে দেখো। শুধু নিজের সাথে করা তার কথা, কাউকে কিছু বলার দরকার নেই। কেমন? এই যে ছবিটা, কে ইনি? সর্বহারা, কিছুক্ষণ আগে চাকরি হারিয়েছেন, টাকা পয়সা চুরি হয়ে গেছে, খেতে পারেনি অনেক দিন, নাকি কিছুক্ষণ আগে প্যান্ডেমিকে সন্তানকে হারিয়েছেন, প্লাস্টিকে মুড়ে সন্তানের মৃতদেহ নিয়ে চলে গেছে, শেষ দেখাটুকুও হয়নি, শ্মশানের বাইরে দাঁড়িয়ে আছেন কোনো পিতা। কে ইনি? ইনি মানুষের পিতা। মায়ের ঘর উড়ে গেছে ঘূর্ণিঝড়ে, আমফান অথবা যশ, সারা রাত বৃষ্টিতে ভিজেছে কাপড়। কিছুক্ষণ হলো মা একটা শুকনো ছাতা বাড়ি থেকে খুঁজে পেতে বের করে অনেকটা পথ হেঁটে এসেছেন এক থালা গরম ভাতের আশায়। কে ইনি? ইনি মানুষের মাতা। মা জানেন খেতে বসে কাঁদতে নেই, ভাতের পাতে চোখের জল সংসারের অমঙ্গল, কিন্তু অনেকদিন পর এক থালা গরম ভাত তো, অশ্রু মানে না সংসারের অমঙ্গল মঙ্গল। কে ইনি? ইনি মানুষের মাতা। এক মুঠো গরম ভাতের জন্য সমস্ত সুখকে তুচ্ছ করে দেওয়া কাকে বলে তুমি জানো মানুষ? খেতে বসে আমরা কত ভাত নষ্ট করি না, ফেলে দিয়ে ছড়িয়ে দিয়ে এদিক ওদিকে। আর ঠিক ওইটুকু ভাতের জন্য কত মানুষ যা খুশি করে নিতে পারে। কে ইনি? ইনি আমাদেরই ভ্রাতা। কিছুক্ষণ আগে থেকে বেশ গল্প জুড়েছি নিজেকে নিয়ে। কে ইনি? আমি, আমার নাম সঞ্জিতা।
এই ছবিটা আমারই একটি নাটকের ছবি, যে নাটকটা হঠাৎ করে অভিনয় করতে করতে পরের দিনকে শো, ওরা বললো প্যান্ডেমিক, লকডাউন, সমস্ত কিছু বন্ধ। তো যাই হোক, আমার নাম সঞ্জিতা, আমি অভিনয় করি। আমাকে প্রায় এখানে কেউই চেনে না, যদিও আমি রানাঘাটে অনেকবারই এসেছি, কিন্তু অসুবিধা নেই। আমি নিশ্চিত যে এই গল্পটা শোনার পরে তোমরা অন্ততপক্ষে আমাকে কিছুদিন হলেও মনে রাখবে। এই যে গল্পটা বলতে এসেছি, এই গল্পটা অনেক পুরনো, মানে আমাদের সময়কার, আমরাও ছোটবেলায় দেখেছি এই পরিবেশটা, কিন্তু এখন প্রায় আর নেই। তোমাদের এখানে আছে কিনা তোমরা বলতে পারবে। যেই সময় 1950-এ মন্বন্তর হয়েছিল, সেই সময় যখন একটা পাড়া, মানে একটা গ্রাম, একটা পরিবার ছিল, যখন আমরা কেউ কারোর বাড়িতে গিয়ে কলিং বেল বাজিয়ে ডাকতাম না। আপনি সারাক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে বাচ্চাদের সাথে আমার কমিউনিকেশনটা হবে না। আমি দুঃখিত, কিন্তু আপনাকে কিছু একটা উপায় বের করতে হবে। ওকে ওকে। এই সময় আমরা বাড়িতে গিয়ে এখন যেমন তোমরা কলিং বেল বাজিয়ে ডাকো, ওরকম ভাবে ডাকতাম না। সারাক্ষণ গায়ে ধুলো ফুলো মেখে গিয়ে বাড়ির উঠোনে গিয়ে ঝাঁপিয়ে পড়ে বলতাম, এই বিল্টু খেতে যাবি, এই দুর্গা চল না, দেরি হয়ে যাচ্ছে তো। একটা এরকম সময় ছিল যখন বাড়িতে মা অথবা বাবা বকলে পাশের বাড়ি থেকে কাকা কাকিমা আসতো সালিশি করার জন্য। আহা, মেয়েটাকে এত মারছিস কেন? না না, একটু দুধ চুরি করে খেয়েছে তাই বলে এইভাবে মারবি? দেখ কালশিটে পড়ে গেছে তো। আচ্ছা, হাজু চুরি করে খেলে ওর হয়ে সালিশি করতে কেউ আসতো কি? হাজুর কথা বলিনি না? অন্তত পক্ষে 10 মিনিট বকবক করছি, কিন্তু হাজুর নামটাই উচ্চারণ করিনি এখনো। আমরা এরকমই নিজেদের দুঃখের কথা ঝুলি করে বসলে অন্যের কথা আমরা ভুলেই যাই। হাজুর গল্প করতেই তো এখানে এসেছি। ওর বয়স কত হবে? ওই 16 কি 17। গায়ে একটা জংলা শাড়ি কোনো ক্রমে জড়া। হাজু রোগা প্যানপ্যানে একটি মেয়ে, মাথায় জল জল করছে সিঁদুর। সে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলেছে তার জ্যাঠামশাইয়ের কাছে। পাড়ায় জ্যাঠামশাইয়ের সঙ্গে তার কিছু কথা আছে। হাজু জ্যাঠামশাইয়ের বাড়িতে গিয়ে দেখলো জ্যাঠামশাই খুব মন দিয়ে কিছু লিখছে। হাজু তাকে ডাকলো, ও জ্যাঠামশাই বলে। জ্যাঠামশাই শুনতে পাননি, লেখক মানুষ তো, খুব মন দিয়ে লিখছেন, ঘোরের মধ্যে আছে। হাজু তাই এবার একটু গলার জোর বাড়িয়ে ডাকলো, ও জ্যাঠামশাই, আমি গো হাজু। জ্যাঠামশাই এবার শুনতে পেয়েছেন। তিনি লেখার টেবিল ছেড়ে টুকটুক করে হেঁটে এসে বাইরে দাঁড়িয়ে বললেন, হাজু? কে হাজু? আগে আমি রামচরণ বৈষ্ণবের মেয়ে। আমি আমার বাপের খুব বন্ধু ছিলেন, ছোটবেলায় একসঙ্গে করে খেলতেন, আপনার গল্প খুব করতো। তারপরে বাপ মরে যাবার পর তো আপনি ওদিকে যাননি, তাই আমাকে চিনতে পারছেন না। আমাকে আপনি খুব ছোট বয়সে দেখেছেন। ও মা, তুমি রামচরণের মেয়ে? আমি সত্যি একদম চিনতে পারিনি মা। এসো এসো, ভেতরে এসো। আহা, থাক থাক থাক, প্রণাম করতে হবে না। তোমার তো বিয়ে হয়ে গেছে দেখছি। শ্বশুর বাড়ি কোথায়? আগে কালপুর। আপনার আশীর্বাদে আমার একটা ছেলেও আছে। খুব ভালো, এসো ভেতরে এসো মা। না না, আমি ভিতরে যাবো না জ্যাঠামশাই, আমি বাড়ি থেকে দুটো কথা কয়ে চলে যাব। বলছি কি জ্যাঠামশাই, আপনার কাজের লোক লাগবে? কাজের লোক? না মা, কাজের লোক তো আমার আছে, গয়লা বউ। কেন, কে থাকবে? আগে আমি থাকতাম জ্যাঠামশাই, আগে মাইনে করে কিছু দিতে হবে না, দুবেলা দুমুঠো খেতে দিলেই শুধু চলবে। তুমি লোকের বাড়িতে কাজ করবে? কেন মা, তোমার শ্বশুর বাড়ি? না মানে শ্বশুর বাড়ি আছে তো। শ্বশুর বাড়ির কথা তুলতে আমি আর কথা বাড়াই না। এই কথা সে কথায় অনেক কথা বলতে হবে। সে জ্যাঠামশাই লেখক মানুষ, তার লেখার ভোরটা কেটে যাবে না, সেই জন্য আমি আর কথা না বাড়িয়ে গয়লা বউয়ের সাথে পিছু পিছু গেছি। গয়লা বউ আমার চাটি চাল দিল মুখ হাঁড়ি করে। আমি চাল নিয়ে বাড়িতে চলে এসেছি, ফুটিয়ে খাবো। আমার বিয়ে হয়ে গেছে অনেক দিন। বিয়ে মানে ওই আর কি, গরিব মায়ের ঘাট থেকে বোঝা নামিয়ে আর একজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া। আমার একটা দুঃসম্পর্কের মামা আমার দেখে শুনে বিয়ে দিয়েছে। মামা সে যে আছে, আমি বিয়ের আগে কোনদিন জানতেই পারিনি। ঠিক বেশ সময় এসে বাড়িতে হাজির, মায়ের কাছে কথাবার্তা বলে আমার বিয়ে দিয়ে দিল। আমার বিয়ের পর থেকে আমার মা আমাকে কোনোদিনও শ্বশুর বাড়িতে দেখতে আসেনি। প্রথম প্রথম আমার খুব রাগ হতো, খিদে পেলে খেতে না পেলে যেমনি রাগ হয় অমনি রাগ।
তারপরে আমি বুঝেছি আসে না ভালোই করে, এতটা পথ আসতেও তো অনেকগুলো টাকা খরচা হয় বলো, কি আর করবে গরিব মানুষ। এরপর থেকে আমি কতবার আমার ঘরের সঙ্গে দিনের আলোর কথা কয়েছি, আমি হাতের কর গুনে বলে দিতে পারি, আর রাত্রির বেলা কথা কওয়ার দরকার পড়ে না। রাতের অন্ধকারে দরজার সামনেটা একটা চোলাই মদের গন্ধ এসে দাঁড়ায়, আর আমি কিছু বুঝে ওঠার আগেই সেই গন্ধটা আমার গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে সারা গায়ে এমন ভাবে লেপটে যায় যে পরদিন ভোরবেলা পাশের বাড়ির পুকুরে গিয়ে 3টে ডুব দিয়ে নিয়ে এলেও সেই গন্ধ আমার গা থেকে যায় না মাগো। আমি ভালো আছি না খারাপ আছি বোঝার আগেই আমার পেটে ছেলে এলো, ব্যাস আমার সংসার করা ক্ষত। এমনিতেই আমার মা যে 2-4 পয়সা বেশ সময় দিয়েছে সে কবে খরচা হয়ে গেছে, ওদের মনে হয় ওদের ভাতের হাঁড়িতে আমি দুবেলা একটা বাড়তি পেয়েছি, আর উপরে আমার পেটে ছেলে, আমাকে আর নেবে কেন সংসারে, আমার আর কাজ চাই বাকি। তো সেদিন আমি বাড়িতে ভাত রান্না করছি, আমার বর দুপুরবেলা এসে আমার সঙ্গে খুব ভালো করে কথা বললে, আমায় খুব ভালো করে হাজু বলে ডাকলে, আমিও ওকে খুব ভালো করে সাড়া দিলাম, হ্যাঁ গো বলো। কাপড় জামা গুছিয়ে নে, আরে পুঁটলিতে বেঁধে দে সব, ভালো করে পেট ভরে খেয়ে নিবি, তোকে আজকে তোর বাপের বাড়িতে মায়ের কাছে রেখে আসবো। হ্যাঁ মায়ের কাছে যাবো কি গো, আমার 3টে ভাইকে নিয়ে মায়ের সংসারে একবারে চলে না বললেই চলে, তার উপরে পেটে ছেলে নিয়ে এখন কেউ মায়ের কাছে যায়? আমার তো বুদ্ধি খুব, আমি এমনি বুদ্ধি কাটিয়ে বললাম না গো আমি মায়ের কাছে যাব না, ওখানে আমার দেখার কেউ নেই, এখানে তোমার মা আমার কত যত্ন করে, তারপরে কত দেখাশোনা করে, ওখানে মা সারাক্ষণ গ্রামে গ্রামে টোটো করে ঘুরে বেড়ায়, আর তাছাড়া তুমি আমাকে কত ভালোবাসো, আমি বাপের বাড়ি যাবো না, আমি এখানেই থাকবো। চলা কি হ্যাঁ, খুব চলা করেছিস না, চলো থেকে পুলিশ ছড়ো, আমার খুব লাগছে গো, কি করছে আপনি খেলা খেলা ছড়ো, জল থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে যান, আমরা যেখান থেকে বেরিয়েছি সেখানে ঢুক করে মজা যাচ্ছি 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 যাচ্ছি। Before you call your man, how many times must before she sleeps in the sand? How many times must ইচ্ছে করে আসেনি, আমি অনেকবার বলেছি যাবো না যাবো না, আর কোনো কথা শুনছিল না, আমাকে খুব মারলে, তারপরে আমার টাকা গায়ে দাও, তোমার কালচিটা পড়ে গেছে, আমি তাও আসছিলাম না, বিশেষ করে আমি তাও কিছুতে আসছিলাম, তোমার পেটে খুব জোরে লাথি মারলে, ও বাবা, ও আমার বাচ্চাটা যদি মরে যায়। আমি আমার মায়ের কোনো দোষ দেখি না, সে কি করবে বলো, সেও তো গরিব মানুষ, ভাইদের নিয়ে সংসার চলে না, তার উপরে আবার এসে আমি বুঝছি কি করে চালাবে সে, তার উপরে আমিও তো মেয়ে খুব একটা সুবিধেই না, আমার খুব খিদে, আমি এরকম মায়ের মতো খিদে পেটে নিয়ে এরকম ভাইদের নিয়ে 3 দিন না খেয়ে থাকতে পারি না বাবা। তুমি বলো আমার খিদে না কিছু খেতেই হবে, তবে ভগবান তো সবাইকে সব দিক দিয়ে মারে না, আমারও মারে নে, আমার ভদ্রনোক করে নে, আমার যদি খিদে খাও মা যতই মুখ বার করে রাগ করুক, আমি মাকে দিয়ে বলি ও মা 2টা মুড়ি দেবে মা, মা যদি না দেয় আমি পাশের বাড়ির কাকিমাকে দিয়ে বলি ও কাকিমা কিছু কিছু খেতে দাও না গো, বড্ড খিদে পেয়েছে, কাকিমাও যদি না দেয় আমি পাশের বাড়ির জেঠিমা যখন রান্না করে
ঠিক সেই সময় যাই, গিয়ে বলি, বাবা কি রান্না করছো গো, তুমি রান্না করলে এত সুন্দর গন্ধ বেরোয় না, একটু দাও আমি চেটে বলছি নুন ফুন সব ঠিক আছে কিনা। তুমি চাই তাহলে যদি না দেয় আমি চুরি করি। কিন্তু আমি আমার ছেলে আর আমার খাবার ঠিক জুটিয়ে নিই। এই সেদিনকে গলাবউ এসে মুখ হাঁড়ি করে বললে, এই রাজু চল তোকে রায়বাড়িতে ডাকছে। ডাকবেই তো, সামনে পুজো না, আমার আগমনী গান গাইতে হবে। আমি উনি গলা বয়ে পিছু পিছু গেছি, গিয়ে দেখি রায়বাড়িতে দুর্গামূর্তি প্রায় হয়েই গেছে। আমি ওখানে মন্দিরের সামনে বসে চুপটি করে হাত জোর করে মাকে এক মনে ডাকতে লাগলাম। কি অপূর্ব মায়ের মূর্তি। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। দেখেছি স্বপন নারদ বচন, উমা মা বলে কেঁদেছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। গান শেষ হতে না হতে রাজাটিমা থালায় সাজিয়ে আমার কত কিছু খেতে দিয়েছে। আমার বাড়ি যাওয়ার তার সাইডে আমি ছেলের জন্য চাটি কুচড়ে নিয়ে নিয়ে ওইখানেই হাও হাও করে বসে ফটো টুকু করে দিয়েছি। আমি খুব মন দিয়ে খাচ্ছি, এবং সময় দেখি জ্যাঠামশাই সাইকেলে করে বাজার থেকে দিচ্ছে। জ্যাঠামশাই আমার হাওয়া করে খেতে দেখে তার যোগ বনে যাচ্ছে। জ্যাঠামশাই বলে কোনোদিনও কাউকে এরকম হাওয়া করে খেতে আগে দেখেনে। সে যাই হোক, যাতেই হাওয়া করে যাক, আমি কিন্তু দেখেছি জ্যাঠামশাইয়ের চোখে আমার জন্য খুবই মায়া। যে আমি নোটের কাছ থেকে নুকোয় সে নুকো। জ্যাঠামশাই তখন আমার অত কথা জানতো না, মানে শ্বশুরবাড়ির কাণ্ড কারখানা আর কি, কিন্তু এখন সব জানে। জানে এই গয়লা বউয়ের জন্যে। ভালো করে দেখো তো গয়লা বউকে তোমরা কেউ চেনো কিনা? এই গয়লা বউ হচ্ছে পাড়ার সেই মানুষটা, যে মানুষটা এ বাড়ির কথা ও বাড়ি, ও বাড়ির কথা সে বাড়ি, আর সেই বাড়ির কথা সেই বাড়িতে গিয়ে না তুলে দিলে রাত্রে ভালো করে ঘুমোতেই পারে না। সে ভাবে যে এক বাড়ির কথা সেই বাড়িতে জন্মে সেই বাড়িতেই মরে গেলে তার জীবনটাই বেকার। তার কাজই হচ্ছে ভালো করে গিয়ে এই বেড়ার কথা গিয়ে ওই বাড়িতে লাগানো। এখানে গয়লা বউয়ের ভারী দেমাগ, ভাবে দিন এমনি যাবে, হবে না কেন, সে শ্বশুর বাড়িতে থাকে তাই আবার নিজের পয়সায় খায়। চিকন গোয়ালিনী রসের বিনোদিনী, এরূপ যৌবন তোমার জোয়ারের পানি রে, চিকন গোয়ালিনী। গয়লা বউ ভারী রেগে যায় জ্যাঠামশাই আমায় এত ভালোবাসে বলে। সে তার বাড়িতে কাজ করে, তাকে ভালোবাসবে, এটা সেটা দেবে, সে দেবে, সেটা ঠিকই আছে, কিন্তু হাজু তা ভিখিরি মেয়ে, ওকে কেন এত ভালোবাসবে? তো সেই দিন জ্যাঠামশাইয়ের কাছে গিয়ে গয়লা বউ ভালো করে ডেকে বললে, দাদা হাজু নাকি আপনার বাড়িতে কাজ করবে বলেছে। হ্যাঁ বলেছিল কাজ করবে, কেন কি হয়েছে? খবরদার দাদা, ওকে একদম কাজে রাখবেন না, ও একটা চোর। চোর? কি চুরি করেছে ও তোমার? আমার কিছু চুরি করেনি দাদা, কিন্তু ওই তো আগেই তো ওই মুখুজিদের বাড়িতে কাজ করতো না হাজু, তো একদিন মুখুজিদের বাড়িতে সবাই খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু ভাত ঘুমিয়ে গেছে আর কি। ওই হাজু কি করেছে দাদা জানেন? রান্নাঘরে ঢুকে ওই নিবন্ধনে বসানো ছিল দুধ, সেই দুধের বাটি ধরে ঢকঢক ঢকঢক করে ওই রান্নাঘরে বসে বসে খাচ্ছে দাদা। জানেন কি সাহস! মুখুজ্জুদের বড় বউ চুপি চুপি এসে সেটা দেখে আর সহ্য করতে না পেরে মেরেছে এক চট, তাড়িয়ে দিয়েছে। এখন পথে পথে ভিক্ষে করে খায়। ভিখারি বলছো কেন গয়লা বউ? গ্রামের মেয়ে সবাই ভালোবেসে দেয়,
ভিখারি হতে যাবে কেন? কেউ ভালোবেসে দেয় না দাদা, সবাই ওকে ভিক্ষেই দেয়। আপনাকে কেউ কিছু বলে না? আমি ওর জ্যাঠামশাই বলেই কথা। ঠিক আছে, তুমি এখন এসো, দেখার তারা আছে। জানেন দাদা, ওই খাবার খোরাক জোগাড় করতে পারেনি বলেই তো শ্বশুর বাড়ি থেকে ওকে তাড়িয়ে দিয়েছে, জানেন? হ্যাঁ, কি রাক্ষসী খাবার, কে ফোটাবে আপনি বলুন? শ্বশুর বাড়ি ভালো নয় গলাবো, শ্বশুর বাড়ি ভালো হলে কেউ বাড়ির লক্ষ্মীকে খাবারের জন্য তাড়িয়ে দেয় না। বললাম না এসো, আমার লেখার তারা আছে। এই কথাটা না বলে পারছি না দাদা, বললেই হবে আমি বেশি কথা বলি, ছোট মুখে বড় কথা। কিন্তু এটা কি ঠিক দাদা আপনি বলুন? ওই মেয়েকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেবার পর একদিনের জন্যও আর শ্বশুর বাড়িতে যায়নি। আমরা হলে কি করতাম দাদা? গিয়ে শ্বশুর বাড়িতে পায়ে ধরে কেঁদে কেটে ফিরি নাও বলে কান্নাকাটি করতাম নাকি? ওই সব বলে সে মেয়ে দাদা একদিনের জন্য শ্বশুর বাড়ি যায়নি পর্যন্ত। এটা কি ঠিক দাদা আপনি বলুন? না, আমি যাইনি। আমাকে শ্বশুর বাড়ি থেকে পাঠিয়ে দেওয়ার পরে আর আমি একদিনের জন্য শ্বশুর বাড়ি সত্যি যাইনি। কেন যাবো বলো? আমাকে তাড়িয়ে দেওয়ার পর, আমি চলে আসার পর আমার ছেলে হলো না মেয়ে হলো, ওরা কিন্তু একবার জানতে অব্দি চায়নি। আমি শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর বাড়িতে এসে ঢুকতেই আমার বাপ তার জনের কাঁধে চেপে শ্মশানে চলে গেল। এই মাত্র যাকে বাপ বলে ডাকছিলাম, গ্রামের সব লোকেরা এলো, এসে বলে মরাটাকে বাইরে নিয়ে আয়। আমার বাপ মরা হয়ে গেল। কত করে ডাকলাম, ও বাপ, ও বাপ, চোখটা খোলো, আমি হাজু, আমার খুব কষ্ট হচ্ছে। ও বাবা, আমাকে বলো, চোখ খুলে দেখা না, আমার কষ্ট হচ্ছে, সারা দেখছি না কেন? আমি ডাকিতেছি, তুমি ঘুমাইছ নাকি? আমি ভালো করে গাইছি, তুমি চোখটা খুলে রাখো, আমার থেকে ডাকো, আমি আসু, ডাকো আমার বাবুকে নিয়ে যাওনি, আমার বাবুকে নিয়ে যাওনি, মরে যাবো, আমার বাবুকে নিয়ে যাও। কি আশ্চর্য জানো, আমার মা, আমার বাপ মরে যাওয়ার পর আমার মা একটুও কাঁদেনি। আর যে মা বাড়িতে 4টে বরবটি আর 5টা কুমড়ো ফুললে আনন্দে বেঁচে যেত, কোনোদিনও বাড়ির বেরোতো না, বাড়ির বাইরে বেরোতো না দুর্গা পুজো ছাড়া, সেই মা এখন গ্রাম থেকে লজ্জা পাবে বলে গ্রাম থেকে অনেকটা দূরে হেঁটে গিয়ে গৃহস্থ বাড়ির উঠোনে চুপটি করে দাঁড়িয়ে থাকে। কারো চোখে চোখ পড়লে তখন সে বাড়িতে জিজ্ঞেস করেন, তোমাদের কাজের লোক লাগবে গো? লাগবে না? আচ্ছা গো, আসি কেমন? দরকার বলে খবর দিও। তোমাদের কাজের লোক লাগবে গো? ও না, তাই তো, কাজের সময়। আচ্ছা ঠিক আছে গো, আসছি। হ্যাঁ, দরকার হলে বলো। না, কাজ করো। তোমাদের কাজের লোক লাগবে? হ্যাঁ গো, আমি হাজুর মা। লাগবে না? ঠিক আছে, দরকার হলে খবর দিও। হ্যাঁ, আমি ডাকিতেছি, তুমি ঘুমাইছো নাকি? সারা গ্রামটা ধু করছে রোদ্দুর, কোথাও যেন একটু ছায়াটুকু নেই। শুধু এই জ্যাঠামশাইয়ের বাড়ির বারান্দাটুকু ছাড়া। এইখানে এসে বসলে আমার মনে এত আনন্দ হয়, এত মনটা ভালো লাগে। আমার মনে করো খিদে পেটে আমার বাপের কথা মনে পড়ে যায়, গান মনে পড়ে যায়, জানো? শোনো, খুব বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, বর্ষাকাল, বৃষ্টিতে আমাদের তো ঘরের চাল, সেই ঘরের চাল ফুটে হয়ে গিয়ে টপ টপ করে বৃষ্টি ঘরের ভেতরে পড়ছে। আর আমার মা ভাইদের নিয়ে একদম ঘুমোতে পারছে না। হ্যাঁ, আর আমার মা তো জোরে কথা কইতে পারে না, ওই জন্য আস্তে আস্তে গদগদ করে বলছে। প্রতি বছর বলি, বর্ষার আগে ভালো করে চালটা একটু ছাইয়ে না। সে কে শোনে কার কথা? এখন না, সারা রাত্রি ছেলেদের নিয়ে না ঘুমিয়ে এখানে বসে থাকো। আমার বাপের কিন্তু কোনো দিকে কোনো হুঁশ নেই।
সে মাটির বারান্দাটায় বসে এমন ভাবে এক মনে কেষ্ট ঠাকুরকে ডাকছে, মনে হচ্ছে যেন তার ডাক শুনে এক্ষুনি কেষ্ট ঠাকুর এই বারান্দায় এসে দাঁড়াবে। রজনী প্রশ্নাবসা আজ নিশীথে আসতে পারে বন্ধু কালাচাঁদ। রজনী প্রশ্নাবসা অবসা। জ্যাঠামশাই আসছি গো, পরে আবার আসবো ঘরে। সেদিনকে আমি গান গাইছি জ্যাঠামশাই বাড়িতে বসে, জ্যাঠামশাই আমার ডেকে দিয়েছে। কি মজার কথা বলো তো, আমি গান গাইছি জ্যাঠামশাই ডেকে দিতে বলে সেই যে আমি জ্যাঠামশাই বাড়িতে এক ফুট লাগিয়েছি। অনেক দিন আর ওই বাড়ির মুখও আমি বইনি। দেখ কি লজ্জা করে, আমি বিক্রি মানুষ, এদিক ওদিকে বিক্রি খাই, আমার কোনো না জানে। কিন্তু জ্যাঠামশাই বাড়িতে আমি এমনিতেই রোজ যাই না। জ্যাঠামশাই তো আমার ভিক্ষে দেয় না, আমার ভালোবেসে দেয়। যে ভালোবেসে দেয় তার কাছে রোজ হাত পাততে নেই। কিন্তু সেদিন যেতেই হলো, এই যে এই মধু চক্রবর্তীর জন্য গোটা দানার তাই ভারী দেমাক আর গলা বউয়ের মতোই আমাকে একদম ভূ চোখে সহ্য করতে পারে না। যখনই যাই তখনই খেদিয়ে আমার তাড়িয়ে দেয়। তো সেদিন আমি ভিক্ষে করতে গেছি, আমার ভিক্ষে তো দিলেই না, উল্টে খুব মারলে জানো। আমাকে গ্রামে ভিক্ষে দেয় না, এই হাজু যা চলে যায় এসব অনেকেই বলে, কিন্তু কোনোদিন কেউ মারেনি। মার খেয়ে আমি আর কি করবো বলো, আমি এমনি কাঁদতে কাঁদতে জ্যাঠামশাইয়ের কাছে গিয়ে বললাম, জ্যাঠামশাই আমার মধু চক্রবর্তী মেরেছে, দেখো না কেমন হাতে কাল ছিটে মেরে দিয়েছে, আমার ওই বাটিটা অব্দি কেড়ে দিয়েছে জানো। মেরেছে? মেরেছে কি রে? গায়ে হাত তুলে মধু এত সাহস? এই গলা বউ, যাও গিয়ে মধুকে ডেকে নিয়ে এসো, বলো আমি এক্ষুনি এসে দেখেছি, যেন এক্ষুনি এখানে এসে হাজির হয়। কাঁদিস না, দাঁড়া, চুপ কর। কি করেছিস তুই? আমি কিছু করিনি জ্যাঠামশাই, আমায় এমনি মেরেছে। আচ্ছা বেশ, চুপ করে বস। জ্যাঠামশাইয়ের কলম শুনে মধু চক্রবর্তী এমনি মিনমিন করতে করতে এসে হাজির হয়েছে জ্যাঠামশাইয়ের কাছে। দাদা, আপনি আমার ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। তুমি হাজুর গায়ে হাত তুলেছো, তোমার এত সাহস? দাদা, আমার কথাটা আগে শুনুন দাদা। ও মেয়ে মোটে সুবিধের নয় দাদা, ও মেয়ে একটা চোর। চোর? কি এমন চুরি করেছে ও তোমার, যার জন্য ওইভাবে তুমি ওকে মেরেছো, হাতে কালশিতে পড়ে গেছে, ওর বাটি নাকি কেড়ে নিয়েছো? দাদা, আমার কথাটা আগে শুনুন দাদা। এই তো সেই গ্রীষ্মকালে আমাদের বাড়ির উঠোনে একটা ভোজলি আমের গাছ আছে দাদা, আপনি জানেন তো? হ্যাঁ, তো সেদিন কি ওই বাজার থেকে আমি সাইকেল নিয়ে এসে সাইকেলটা গায়ে দাঁড় করাতে যাচ্ছি, এমন সময় দেখি দাদা ওই সর্বনেশের মেয়ে, হ্যাঁ, আমাদের ভোজলি আম থেকে গাছ থেকে একটা আম মাটিতে পড়েছে উঠোনে। হ্যাঁ দাদা, শুনছেন তো দাদা? হ্যাঁ শুনছি, বলো। হ্যাঁ দাদা, ওই আমটা ওই হাজু তুলে নিয়ে কাউ মাউ করে আমাদের উঠোনে দাঁড়িয়ে খেতে শুরু করে দিলে দাদা। ভাবুন দাদা, ওই ফজলি গাছের আম, হ্যাঁ, পাকা বেশ বড় আম দাদা। দাদা পাকা বড় আম দাদা, হ্যাঁ, তাও কিন্তু আমি কিছু বলিনি দাদা। হ্যাঁ, ভাবুন আমার মনটা কত বড় দাদা, ওই আম কাউ কাউ করে চিবিয়ে উঠোনে খাচ্ছি, আমি তাও কিছু বলিনি। ভেবেছি যে ঠিক আছে থাক, এ তো ফল, গ্রামের মেয়ে খাচ্ছে, খাক খাক, কিছু বলিনি দাদা। বড় আম কিন্তু পাকা, তাও কিন্তু আমি কিছু বলিনি। আজকে দাদা কি হয়েছে শুনুন দাদা। আমাদের বাড়িতে ওই ভিক্ষে কচাইতে গেছিল, আমার বউ ভিক্ষে দেয়নি না, মানে দিত দাদা, ভিক্ষে দিত, আর কি মানে একটু দিতে দেরি হয়েছে বলে আর কি। ওই সব বলেছে মেয়ে আমার বাড়ির উঠোনের পেছন দিকে গিয়ে কাঁচা লঙ্কার গাছ ছিল, কাঁচা লঙ্কা দাদা এখন কত দাম বলুন, সেই কাঁচা লঙ্কা ফটাং ফটাং করে তুলছে কোচরে ধরছে, তুলছে কোচরে ধরছে, তুলছে কোচরে ধরছে। এই দৃশ্য দেখে আমার আর মাথা ঠিক রাখতে পারি দাদা, মেরেছি এক চড়। ইতরের মতো কাজ করেছো একেবারে, হ্যাঁ, ইতরের মতো কাজ করেছো। গ্রামের মেয়েদের গায়ে হাত তোলা এসব কি? হ্যাঁ দাদা, আমার বললাম না, ওর কি বাটি নাকি রেখেছো ফেরত দেওয়ার, কখনো যেন এমন কথা আমি না শুনি। গ্রামের কোনো মেয়ের দিকে তুমি চোখ তুলে তাকাবে না, মারধর করা তো অনেক দূরের কথা। যাও। কি হলো, তাকিয়ে আছো কেন? যাও।
যে আগে নয়। চুরি করবে কেউ কিছু বলতে পারবে না, যত সব আদি খেতা। বলাবো হাজুর জন্য ভিতর থেকে খাবার নিয়ে আয়। আর হাজু কাঁদিস না, এদিকে আসুন। কারো জিনিস না বলে হাত দেওয়া মানে তাকে তো চুরি করাই বলে। কেন করেছিস চুরি? তোর কিছু দরকার লাগলে তুই এসে আমার থেকে চাইবি। চাওয়া অনেক ভালো, তাতে কোনো লজ্জা নেই। চুরি করে না মা, চুরি করতে নেই। কেমন? যা, কাঁদে না, লক্ষ্মী নেই, কাঁদে না, সোনা নেই, কাঁদে না মা। আয়, উঠে আয়, উঠে আয়, বস এখানে, বস। আমার জ্যাঠামশাই এমনি, আমি যত বুলি করি আমাকে ভালো করে ডেকে বুঝিয়ে কথা বলে। মারধর করা তো দূর, কোনোদিনও আমার সাথে চিৎকার করে কথা বলি করেন। আমি খুবই অবাক হয়ে গেছিলাম, মধু চক্রবর্তীর কোটা দালান, তাও মধু চক্রবর্তী জ্যাঠামশাইয়ের কথা শুনি। জ্যাঠামশাইকে আমি জিজ্ঞাসা করলাম, মধু চক্রবর্তী কাউকে ভয় পায় না, তাও তোমাকে ভয় পায় কেন? বলে আমার ভয় পায় না, আমার সন্দেহ করে। শিক্ষিত মানুষকে, বিদ্যার মানুষকে সবাই একটু মেনেই চলে। ভারী মজার কথা, শিক্ষিত মানুষকে সবাই একটু মেনেই চলে। সে যতই কোটা দালান তার হোক, বৃদ্ধের কাছে সে কেমন জব্দ কি। যাই হোক, আমার খেয়ে না খেয়ে দিন চলেই যায়। কিন্তু হাজুর দিন আর চলে না, কারণ ততদিনে এসে গেছে 50-এর মন্বন্তর। গল্পের শুরুতে যেটা বলেছিলাম, সেই মন্বন্তরের সময় গ্রামের বড় লোকেদের বাড়িতে প্রচুর খাবার থাকলেও গরিবের বাড়িতে ভাত নেই। আকাশে বাতাসে কান পাতলে শোনা যায় একটাই শব্দ, ফ্যান দাও। ভাত দাও, রুটি দাও, খাবার দাও নয়, শুধুমাত্র একটু ফ্যানের জন্যে এক বাড়ি থেকে এক বাড়ি কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে যেত লোকেরা। এই সময় আজও একে অপরের সঙ্গে সঙ্গ মিলিয়ে এ গ্রাম থেকে ও গ্রাম হেঁটে বেড়ায়। আর পথে পথে শুধু ভয়, পথে পথে শঙ্কা, মোড়ে মোড়ে বাজে মৃত্যুর জয় ডঙ্কা। হ্যান্ডা পথে পথে শঙ্কা, হ্যান্ডা মোড়ে মোড়ে বাজে হ্যান্ডা, মৃত্যুর জয় ডঙ্কা। হ্যান্ডা পথে পথে হ্যান্ডা, মোড়ে মোড়ে হ্যান্ডা, মৃত্যুর জয় ডঙ্কা। হ্যান্ডা 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 হ্যান্ডা। আমার খুব লজ্জা করে। গ্রামে এখন কেউ ভিক্ষে দেয় না তো, তাই জন্য গ্রামের অন্য লোকেদের সঙ্গে আমাকে অন্য পাড়ায় গিয়ে, অন্য গ্রামে গিয়ে ভিক্ষে চাইতে হয়। আমায় একটু ফ্যান দাও না, আমার বাড়িতে ছেড়ে দাঁড়াও, আমি তোমাদের আগে এসেছি তো, চাই আমার একটু ফ্যান দাও না। আমাকে দাও না একটু ফ্যান, আমি 3 দিন ধরে না খেয়ে আছি, আমার একটু ফ্যান দেবে? দাঁড়াও, আমি তো আগে এসেছি নাকি, আমাকে একটু ফ্যান দাও না গো। হ্যাঁ দাঁড়াও, আমাকে একটু চাইতে দাও, আমাকে একটু ফ্যান দাও। হ্যাঁ আমার বাড়িতে 4টে ছেলে আছে জানো, আমি 7 দিন কিছু খাইনি, আমার একটু ফ্যান দাও না। সরে যাও এখান থেকে, আমি সরে যাও, মেরে দেবো কিন্তু বলেছি, আমার হাত পা চলে যাবে। হ্যাঁ আমার একটু ফ্যান দাও, আমি না খেলে মরে যাবো, আমার প্রাণ বেরিয়ে যাবে, বিশ্বাস করো। আমি পুরো ফ্যানটা খেয়ে নিয়েছি। হ্যাঁ আমি কেমন মা গো,
আমি এই খালি বাটিটা নিয়ে কি করে বাড়িতে ফিরবো? আমার ছেলেকে কি দেবো? আমার একটু ফ্যান দাও। আমি খালি বাটিটা নিয়ে জানি, আমি জানি আমি তোমাকে দিয়েছি, দেবো আমাকে একটু দাও। আমি খেয়ে ফেলেছি, আমার দাও না একটু ফ্যান। আমি খালি বাটিটা নিয়ে আমার দাও না, আমি চাইছি না, আমি এমনি এদিক দিয়ে যাচ্ছি, আমি চাইনি। আমি একটু ফ্যান দেবো, আমি খেয়ে ফেলেছি, আর একটু হবে তোমাদের বাড়িতে, দেখো না। আমি ফ্যান চাইছি, এমন সময় দেখি জ্যাঠামশাই সাইকেল নিয়ে বোধহয় বাজার থেকে ফিরছে। জ্যাঠামশাই আমার ভিক্ষে চাইতে দেখে নিল না তো? আমি এমনি জ্যাঠামশাইকে দেখেই না একটা গাছের ধারে গিয়ে চুপটি করে পেছনে গিয়ে লুকিয়ে পড়েছি। জ্যাঠামশাই কত বড় মুখ করে গয়না বউকে বলেছে, বলো বিক্রি কেন হবে? গ্রামের মেয়ে সবাই ভালোবেসে দেয়। জ্যাঠামশাই আমার ভিক্ষে চাইতে দেখে নিল না তো? আমি চুপটি করে গাছের ওখানে দাঁড়িয়ে আছি, কিন্তু জ্যাঠামশাই ঠিক আমায় দেখে নিয়েছে। আমার সামনে এসে দাঁড়িয়ে সাইকেল থেকে নেমে বলবে, হাজু আমাকে দেখে লুকোচ্ছিস কেন? আয় বেরিয়ে আয়। না জ্যাঠামশাই, লুকোইনি গো, এই গাছের নিচটাকে দাঁড়িয়েছিলাম ছায়াতে। ও তুমি বাজার গিয়েছিলে নাকি? যাও বাড়ি যাও, দেরি করো না। হ্যাঁ না না আমি যাচ্ছি, এই তো বাড়ি যাবো, এখানে একটু ঘুরছিলাম। যাও বাড়ি যাও। আমার সঙ্গে চল, বাড়িতে পুজো হয়েছে, খাবি, ছেলের জন্য খাবার নিয়ে যাবি। ও তাই, ঠিক আছে যাচ্ছি, তুমি চলো, আমি তোমার পিছু পিছু যাচ্ছি। এখনই আয়। চলো বাটিটা নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ বাটি নিয়ে যাচ্ছি, চলো। আমি বাটি নিয়ে জ্যাঠামশাইয়ের পিছু পিছু হাঁটছি, কিন্তু আমার মনটা একদম ভালো নেই। জ্যাঠামশাই কত বড় মুখ করে গলা বউকে বলেছিল, গ্রামের মেয়ে ভিখিরি কেন হবে, সবাই ভালোবেসে দেয়। সেই জ্যাঠামশাই আমার ভিক্ষে করতে দেখে নিলে। আমি জ্যাঠামশাইয়ের বাড়িতে গিয়ে ঢুকতেই গলা বউ মুখ হাঁড়ি করে আমার 4টি ভাত দিলে। কত ভাত, কতদিন পরে এত ভাত দেখে আমার 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 আগের আজও আমি বলে আমার এক্ষুনি এই ভাতটা চোখের পলকে শেষ করে দিতাম না। বলো আমি কত খেতে ভালোবাসি, আমি খিদে মেটে থাকতে পারি না, কিন্তু আমার আজকে একদম খেতে ভাতটা দেখে ইচ্ছে করছে না। মনে হচ্ছে যে না জ্যাঠামশাই আজ অব্দি আমায় যা খাইয়েছে সব আমার গলাটার এইখানটায় আটকে আছে। আমার মনে হলো আমি যাও করে এইটুকু ভাত গিলে নিয়ে এই বাড়ি থেকে ছুটবো, আর কোনোদিন এই বাড়ির জ্যাঠামশাইকে এই ভিখিরির মুখ আমি আর দেখাবো না। জ্যাঠামশাই কত বড় মুখ করে গলা মুখে বলেছে, ভিখিরি কেন হবে, গ্রামের মেয়ে সবাই ভালোবেসে দেয়। আমি ভিখিরি নই, জ্যাঠামশাই একমাত্র ভালো। সেই জ্যাঠামশাই আমার ভিক্ষে করতে দেখে আমি খেতে পারছি না, জানো তো। আমার মনে হচ্ছে জ্যাঠামশাই আমাকে সবার মতো ভিক্ষে দিলে আর ভালোবেসে দিলে না, আজ আমার ভিক্ষে দিলে। আমি ভাতের থালাটা সরিয়ে রেখে জ্যাঠামশাইয়ের বাড়ি থেকে বেরিয়ে ছুটতে শুরু করেছি। ছুটতে আমি বাড়ির কাছে অব্দি পৌঁছে যাবো ভাবছি, আমার মনে হয় সবাই আমার কানের কাছে চিৎকার করছে, ও একটা রাক্ষসী, ও একটা চোর, ওকে শ্বশুর বাড়িতে নেয় না। সবাই যেন আমার কানের কাছে চিৎকার করছে আকাশ বাতাস ফাটিয়ে, আমি একটা রাক্ষসী, আমি একটা চোর, আমাকে শ্বশুর বাড়িতে নেয় না, আমি একটা রাক্ষসী, আমি একটা চোর। বাড়ির কাছে এসে পৌঁছতেই দেখলাম বাড়ির বাইরে গরু বাঁধার দড়িটা পড়ে রয়েছে। আমি দড়িটা তুলে নিয়েছি, নিয়ে আবার ছুটছি। আমাকে সবাই যেন কানের কাছে চিৎকার করে বলছে, ও একটা রাক্ষসী, ও একটা চোর, ওকে শ্বশুর বাড়িতে নেয় না, ও একটা রাক্ষসী, ও একটা চোর, ওকে শ্বশুর বাড়িতে নেয় না। আমি একটা রাক্ষসী, আমি একটা চোর, আমাকে শ্বশুর বাড়িতে নেয় না। আমি গ্রামের বাইরে যে অসত্য কাজটা আছে ওখান থেকে ঝুলে মরে যাবো। হ্যাঁ, গ্রাম থেকে একটা মেয়ে ছেলে কমলে কি যায় আছে? আমি রাক্ষসী, আমি চোর, আমাকে শ্বশুর বাড়িতে নেয় না, আমি মরে যাবো, গলায় ধরে দিয়ে আজকে চলে যাবো। হ্যাঁ, একটা মেয়ে ছেলে কমলে কার কি যায় আসে? আমি একটা রাক্ষসী, আমি একটা চোর, আমাকে শ্বশুর বাড়িতে নেয় না, আমি একটা রাক্ষসী, আমি একটা চোর, আমাকে শ্বশুর বাড়িতে নেয় না। আকাশ বাতাস ফাটিয়ে সবাই চিৎকার করছে, ও একটা রাক্ষসী, ও একটা চোর, ওকে শ্বশুর বাড়িতে নেয় না। এই সমস্ত চিৎকারকে ছাপিয়ে সে ডেকে উঠলে, আমার আর মরা হলো না। মায়েরা কি এত সহজে মরতে পারে?
ভুল হয়ে যাচ্ছিল, হ্যাঁ বড় ভুল হয়ে যাচ্ছিল না, মরবো না, না 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 না। ও জীবন রে, ও জীবন ছাড়িয়া যাস না মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে মানুষে বলবে মরা জীবন রে। তুই জীবন ছাড়িয়া গেলে মানুষে বলবে মরা জীবন রে। ও জীবন রে, ও জীবন ছাড়িয়া যাস না মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে মানুষে বলবে মরা জীবন রে। কি ভেবেছিলে দড়ি দিয়ে ঝুলে পড়েছি? অত সহজ? ওই দড়ি ছুঁড়ে ফেলে দিয়ে আমি হাঁটতে শুরু করেছি। মরবে কি হাজু, মরবে? হাঁটতে 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 আমি শহরে এসে পৌঁছেছি। আমার 14 গোষ্ঠীর কেউ কোনোদিন শহরে আসেনি, আমি প্রথম। জানো এই শহরে আমি এখন নিজে ঘর ভাড়া নিয়ে থাকি, 7.5 টাকা মাসে ভাড়া দিই। তারপরে আমার ঘরে কাঠের তক্তপোষের উপরে সাদা চাদর পাতা, কাঁসার বাসন, কত কিছু, এত খাবার। দুবেলা তো খাবার খেতে পাই, ছেড়েই দাও। এত খাবার, মাঝে মাঝে খাবার নষ্টও হয়, ফেলে দিতে হয় জানো। তারপরে একটা বাজে অভ্যেস হয়েছে বড় লোকেদের মতো, কাঁচের কাপে করে চা খাওয়া। চা না খেলে তো আমার ঘুমই ভাঙতে চায় না বাবা, কি বাজে অভ্যেস যে হয়েছে না। বৈষ্ণবের মেয়ে তো, তাই জন্য একটা ঘরেতে কেষ্ট ঠাকুরের ছবিও রেখেছি দেয়ালে। এখন আর খুঞ্জুনি বাজিয়ে গান গাই না, শহরে এসে আমি হারমোনি বাজিয়ে গান গাইতে শিখেছি। এটা খুব বিশ্বাস হয় না? খাঁচা ভেঙে প্রাণের পাখি উড়ে গেল আর এলো না, খাঁচা ভেঙে প্রাণের পাখি উড়ে গেল আর এলো না, উড়িয়ে চলে গেল, উড়িয়ে চলে গেল, কোথায় গেল প্রাণ ময়না। বল সখী কোথায় যাব, কোথায় গেলে খুঁজে পাবো, বল সখী কোথায় যাব, কোথায় গেলে খুঁজে পাবো। পুলিশে কি খবর দেব, পুলিশে কি খবর দেব, পুলিশে কি খবর দেব, বলো তো জানাই গে থানা, খাঁচা ভেঙে প্রাণে। খুব গরম পড়েছে জানো, বৈশাখ মাস তো। আমার বাড়ি থেকে যেখানে আমি থাকি ওই এলাকা থেকে একটু দূরে গিয়ে একটা বিশাল বড় মাঠ আছে, সেই মাঠে ওই বৈশাখ মাসে কোনো একটা লেখালেখি করে ঠাকুর আছে, সেই ঠাকুরের জন্মদিন, জানো তো। তাই জন্য আরো যারা লেখালেখি করে আমার জ্যাঠামশাইয়ের মতো, তারা সবাই ওখানে আসবে। আজকে বিশাল বড় গান হবে, নাচ হবে, এসব হবে, কবিতা হবে। তোরা সকাল থেকে মাইক্রোফোনে কার নাম ধরে ডাকছে জানো? আমার জ্যাঠামশাই। নামটা শুনে আমার মনে হচ্ছিল ছুটতে চলে যাই, কে জ্যাঠামশাইকে বলি, ও জ্যাঠামশাই এই দেখো আমি হাজু। কিন্তু আমি যাইনি জানো, আমি এখানে
এখানে বাড়ির সামনে এই পোস্টের নিচে দাঁড়িয়ে আছি চুপ করে, সবাইকে এই বাড়ির সামনে দিয়েই ফিরতে হবে ফেরার সময়, এটাই রাস্তা। আমি জ্যাঠামশাই যখন এখান দিয়ে যাবে তখন জ্যাঠামশাইকে ধরে বলবো, জ্যাঠামশাই এই দেখো আমি হাজু, চলো ঘরের ভিতরে চলো খেয়ে যাবে। জ্যাঠামশাই যেমন আমায় বলতো হাজু চলো ঘরের ভিতরে চলো খেয়ে যাবে, তেমনি আমি আজকে জ্যাঠামশাইকে বলবো, জ্যাঠামশাই চলো ঘরের ভিতরে। বাবারে কি মশাই বাবা। আচ্ছা জ্যাঠামশাই আমায় চিনতে পারবে যদি এখানে দেখে না চেনার ভান করে চলে যায়? সে যাকে যাক, তবু তো আমি জ্যাঠামশাইকে আবার জ্যাঠামশাই বলে ডাকতে পারবো, বলো? দেখতে তো পারবো না, চোখে দেখা, ওই জন্য দাঁড়িয়ে আছি। ওই তো জ্যাঠামশাই আসছে। হ্যাঁ একটু অন্ধকার, তাতে কি হয়েছে? আমি জ্যাঠামশাইকে চিনতে পারবো না কি? হ্যাঁ ওই তো সাদা ধুতি পাঞ্জাবি আর এইখানে সাদা একটা ওইটা ধরে রাখা জ্যাঠামশাই। আরে ও জ্যাঠামশাই যাচ্ছ কোথায়? কখন থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি তোমার ধরবো বলে? পালাচ্ছে। সাইকেল থেকে নামো, তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাও। আমায় চিনতে পারছো না? হ্যাঁ দেখো দেখো আলোতে এসেছি, দেখো চিনতে পারছো? হ্যাঁ চিনতে পারছো তো? ও জ্যাঠামশাই আমি গো হাজু রামচা। তাই বলি চিনতে পারবে না কোনোদিনও? হয় এটাকে তুমি আগে বলে নতুন শাড়িটা পাইছি, কেমন দেখতে লাগে বলে হয় না? চলো জ্যাঠামশাই চলো, তোমাকে বাড়িতে নিয়ে যাবো। আমি তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছি, মশাই আগে লাল করে দিয়েছে গা। চলো সাইকেল থেকে নামো। না যাবো না বলে শুনবো না। ও জ্যাঠামশাই জ্যাঠামশাই একবারটি তুমি আমার ঘরে পাইপগুলো দাও। এখানে প্রতিদিন সন্ধ্যেবেলা আমি অনেক পাপ করি, তুমি আবার পাইপগুলো দিলে আমার পাপ চলে যাবে। পাপ ধরে তবে না আমার আমার সারা জীবনের কষ্ট, আমার পাপ ফিরতে করে জ্যাঠামশাই যাবে তো? তাই বলি হাজু ডাকতে জ্যাঠামশাই যাবে না। এসো আমার পিছু পিছু এসো। এই দেখো আমার ঘর, 7.5 টাকা ভাড়া দিই জ্যাঠামশাই, জানো? হ্যাঁ ওখানে খাওয়া দাওয়ার কোনো কষ্টই নেই, কত খাওয়া দাওয়া নষ্ট হয়ে যায় জানো, আমার এত গায়ে লাগে কি বলবো। ওই দেখো তুমি ওখানে মাটিতে বসছো কি ধরো, কি গো তুমি? হ্যাঁ এই দেখো আমি তোমার জন্য আসন বানিয়ে রেখেছি, আর কালকে কোনোদিনও বসতে দিইনি, তুমি বসবে বলে। তুমি নাকি মাটিতে বসছো, তুমি কি লোক গো? হ্যাঁ দাদা এই দেখো থালা আর গিলাস, এতেও আমি কোনোদিনও কারোকে খেতে দিইনি, তুমি খাবে বলে। দাদা বসো বসো, হ্যাঁ পায়েস করেছি দেবো। জ্যাঠামশাই আমায় কতবার খাইয়েছে, অন্তত একবার তাকে না খাওয়ালে আমার মন ভরে বলো? আর তাছাড়া জ্যাঠামশাই কি বলতো হাজু, খাবারের স্বাদ কখনো রান্নার মশলায় হয় না, ভাগ করে খাওয়ায় হয়। দেখি জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই না পায়েস খাও, খেয়ে বলো তো দেখি পায়েস আমি গয়লা বউয়ের চেয়ে ভালো বানাই কি না? গয়লা বউকে মনে থাকবে না কি বলো গো? বাবা আমায় কি ভালোই না বাঁচত। দাঁড়া 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 খাবারে হাত দেওয়ার আগে দাঁড়া এই 5টা টাকা রাখো। হ্যাঁ 5টা টাকা মাকে দেবে, আমি দিয়েছি বললেই বুঝতে পারবে, কিচ্ছু বলতে হবে না। মাকে তখন আমি পেরায় পেরাই টাকা পাঠাই, গ্রামের অনেকের হাত দিয়ে কত টাকা পাঠিয়েছি, গ্রামের অনেকেই তো এখন আমার করতে। খরিদারি খরিদারি করতে যায় না বাজারে, সবাই সবাই তো খরিদারি করতে যায় এই রাস্তা দিয়ে, দেখা হলেই সবাইকে আমি টাকা পাঠাই। মা একটু গেল মাসে মধু চক্রবর্তী দিকে দিয়ে মাকে ওই শাড়ি পাঠিয়েছি, ছেলের জামা যদি বলে ছাড়ো ছাড়ো সব কথা ছাড়ো। শোনা বলছি যে আমার ছেলেটাকে ভেবেছি এইখানে নিয়ে চলে আসবো, জানো তো টাউনের স্কুলে ভর্তি করে দেবো। হ্যাঁ ওখানে লেখাপড়া একদম করে না জ্যাঠামশাই, গ্রামে টোটো করে ঘুরে বেড়ায়, সবাই এসে আমায় বলে ওরকম করলে চলে, বলো ভালো করে লেখাপড়া করতে হবে কিনা। আমার কত ইচ্ছে ও ভালো করে লেখাপড়া শিখে বড় হয়ে তোমার মতো টেবিলে বসে লিখবে। আনবো না? না না তুমি তো ঠিকই বলেছ, আসলে আমার খুব ইচ্ছে করে আমি সকালবেলা ছেলেকে চান করিয়ে মাথা আঁচড়ে স্কুলে পাঠাবো, খাইয়ে দাইয়ে তারপরে বলবো ওই সোজা স্কুল যাবি, স্কুল থেকে বাড়ি ফিরবি, কোনো দিকে যাবি না। তারপরে স্কুল থেকে একটু দেরি হলে বকাবকি করবো, তারপরে মায়ের বেটায় বসে এখানে রোজ দুবেলা ভাত খাবো, ভাত মেখে দেবো, বকাঝকা করবো, পড়তে বস বলবো। না না আমি কিছু মনে করিনি জ্যাঠামশাই,
আমি এমনি বলছি আর কি, ইচ্ছে ও সব ইচ্ছে পূর্ণ হতে নেই জীবনে, সব ইচ্ছে কি পূরণ হয়? আর তাছাড়া তুমি যখন দেখবে বলছো নিজে, তখন আমার কিসের চিন্তা? তুমি কিন্তু একটু খেয়াল রাখবে যেটা ওই জন্য লেখাপড়াটা করে, লেখাপড়া না করলে কিছু না না, আমি বাগবাগ করি, আমি কিছু মনে করিনি। আমার আসলে এখানে থাকতে রোজ এত পাপ করতে হয়, রোজ মনে হয় রাত্রিবেলা মরে যাই। তোমার মরতে এত ভয় লাগে কেন জ্যাঠামশাই? এত পাপ করেও আমার এত বাঁচার ইচ্ছে কেন বলো তো? আমার মনে হয় আমি যদি মরে যাই তাহলে আমার মা নেই, আমার ছেলে নেই, কেউ নেই, আমিও নেই, তোমার সঙ্গে আমার আর দেখা হতো বলো মরে গেলে? হ্যাঁ, না না, খেতে হবে না, থাক। আমি তো দেখো না কথা বলতে বলতে তোমার কত দেরি করিয়ে দিচ্ছি। একবার দাঁড়াও, একটুখানি প্রণাম করি। জ্যাঠামশাই, আমি এমন জায়গায় থাকি তোমায় আবার এসো বলতে পারবো না, কিন্তু যদি এইখান দিয়ে যাও তাহলে আমাকে একবার হাজু বলে ডাক দিয়ে যেও। এখানে আমার হাজু নাম কেউ জানে না জ্যাঠামশাই, কেউ বুঝতেই পারবে না তুমি আমার ডাকছো। আমিও বেরোবো না জানো, আমি শুধু তোমার গলাটা একবার শুনবো, কেমন? এসো। হ্যাঁ, না কখনো বলবো না, না ভাববো না, না 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 ভাববো না, ভাববো না। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, সাবধানে যাবে, হ্যাঁ সাবধানে যাবে, রাস্তা দেখে যাবে, দুর্গা দুর্গা। আর এই রাস্তা দিয়ে গেলে আমার হাজু বলে যাবে কিন্তু। হ্যাঁ জ্যাঠামশাই, হ্যাঁ সাবধানে যাও। জ্যাঠামশাই চলে গেল। এই একটাই লোক আমাকে প্রশ্রয় দেওয়ার। আমি যদিও অনেকবার বলেছি যে তুমি যাওয়ার সময় এই রাস্তা দিয়ে গেলে আমাকে হাজু বলে ডাক দিয়ে যেও, কিন্তু আমি খুব ভালোভাবেই জানি জ্যাঠামশাই কোনোদিনও এই বাড়িতে আর আসবে না, এই পথ দিয়ে আর যাবে না। সেই জন্যই তো জ্যাঠামশাইকে বসতে দেওয়া ওই ছোট্ট আসনটা আমি ভালো করে গুছিয়ে রেখেছি জানো। এইটাই এখন আমার ছোট্ট শীতল পাটি। এখান থেকে গ্রামের মাটির গন্ধ, এই আসনেই আমার সব আরাম, আমার ছোট্ট গ্রাম। জ্যাঠামশাই যাওয়ার সময় কি বললে জানো? বললে, হাজু তুই সবসময় বলছিস কেন আমি অনেক পাপ করি, অনেক পাপ করি? তোর কোনো পাপ নেই রে মেয়ে। পাপ পুণ্যের সংসারে যদি পাপ বলে কিছু থাকে তো সেই পাপ করেছি আমরা। গোটা গ্রাম মিলে তোর একটা পেটে ভাত জোগাতে পারিনি, মাথার উপরে একটু ছাদ দিতে পারিনি, মিলেমিশে খাবার কথা শুধু বইতেই লিখেছি, কাজে কর্মে করা হয়নি। তোর কোনো দুঃখ নেই, তুই মাথা উঁচু করে বাঁচবি, বড়র মতো বাঁচবি। আমি মাথা উঁচু করে বাঁচবো, আমি বড়র মতো বাঁচবো, কারণ জ্যাঠামশাই বলেছে যে আমার রোজগারে আমার মা বেটার সংসার চলে যায়, আমি আমার নিজের মাথার উপরে ছাদ নিয়ে নিয়েছি, আমার পিছনে লজ্জা। আমি রোজগার করি, খেতে খাই, আমি মাথা উঁচু করে বাঁচবো, আমি বড়র মতো বাঁচবো, আমি মাথা উঁচু করে বাঁচবো, আমি বড়র মতো বাঁচবো। হাজু মাথা উঁচু করে বাঁচবে, হাজু বড়র মতো বাঁচবে। হাজুদের কি মাথা হয় নাকি? তারা শুরুই হয় গলার নিচ থেকে আর হাঁটুর ওপর অব্দি শেষ। জ্যাঠামশাইকে যে হাজু 5টা টাকা দিয়েছিল তার মাকে দেবার জন্যে, সেই টাকাটা নিয়ে হাজুর মায়ের কাছে যখন জ্যাঠামশাই যান তখন তিনি জানতে পারেন যে আজ অব্দি যত টাকা হাজু তার মাকে পাঠিয়েছে তার একটি টাকাও তিনি পাননি। যে মধু চক্রবর্তী লঙ্কা চুরির জন্য হাজুর হাত ধরে একদম ভেঙে দিয়েছিল প্রায়, মনে আছে? কালচিটে পড়ে গেছিল। সেই মধু চক্রবর্তীকে দিয়ে হাজু যে মায়ের জন্য শাড়ি আর ছেলের জন্য কাপড় পাঠিয়েছিল সেটাও সে দিতে যায়নি, ঝেড়ে দিয়েছে। না, মধু চক্রবর্তীকে নিয়ে আমার গল্প নয়, তার তো কোঠা দালান, অনেক বড় বাড়ি,
আর চোরেদের গল্প করতে সত্যি কথা বলতে কি আমি এখানে আসিও নি। আমি এসেছি জ্যাঠামশার কথা বলতে, হাজুর কথা বলতে। শুরুতে বলা হয়নি যে এই গল্পটাই আমি কেন বলতে চাই। এই গল্পটা বলতে চাই কারণ এই গল্পের হাজুর সাথে আমার খুব মিল। আমাদের দুজনেরই খুব খিদে। এইখানে মনে করা দরকার যে খিদে কখনোই আমাদের দুর্বলতা নয়, খিদে আমাদের শক্তি। তোমরা একবারটি ভেবে দেখো তোমাদের কার কোন বিষয়ে খিদে, যেটা মেটাবার জন্যে হয়তো কোনো সাপোর্ট তুমি নাও পেতে পারো, কিন্তু নিজের ইচ্ছেটা তোমার জাগিয়ে রাখতে ইচ্ছে করে। সেই খিদেটা কখনো ছেড়ে যেও না। ভয় তো ওরা দেখাবেই, কারণ ওদের কাছে শক্তি আছে। আমাদের ভয় পেতে নেই, কারণ আমাদের খিদে আছে। আর সেই খিদের জোরেই হাজু যেমন দুবেলা নিজের পেটের ভাত জুটিয়ে নেয়, মাথার উপর ছাদ আর মায়ের জন্য ছেলের জন্য ভাত জুটিয়ে দেয়, তেমনি সেই খিদের জোরেই আমিও প্রতিদিনই প্রায় আমার পায়ের নিচে মঞ্চের শীতলপাটি খুঁজে পাই। আজকে এই শীতলপাটি নাটকটার ৯৫তম অভিনয়। আজকে এই দুপুরবেলা যদি একটা মুহূর্তের জন্যেও তোমাদের কোনো সময় মনে হয়ে ওঠে যে আমি হাজু, তাহলে জানবে যে ঠিক সেই মুহূর্তে, সেই সময় তুমি আমার জ্যাঠামশাই, আমি তোমার জন্যেই থিয়েটার করি। আমার কোনো ভয় নেই, কারণ তোমরা আছো। ওরা যতই বলুক এসব থিয়েটার ফিয়েটার করে কি হবে, সিনেমা কর, সিরিয়াল কর, সবাই চিনবে, লোক দেবে, পয়সা হবে। আমার কোনো ভয় নেই, কারণ তোমরা একদিন হলেও দুদিন হলেও তোমরা আমাকে মনে রাখবে। আমার ভয় নেই, কারণ তোমরা আছো। তোমার আছে বন্দুক আর আমার আছে ক্ষুধা। তোমার আছে বন্দুক কারণ আমার আছে ক্ষুধা। তোমার আছে বন্দুক তাই আমার আছে ক্ষুধা। আমি সঞ্জিতাদিকে বলবো একটু মঞ্চে থাকতে। আমি স্যারকে একটু মঞ্চে রাখবো। স্যার প্লিজ, স্যার স্যার না, আমি এটা শুনবো না। আপনি শুনুন, এই অসাধারণ অসাধারণ বললে কল্পনা হয়। আমি জানি না তোমাদের কতজনের কতটা ভেতর অব্দি পৌঁছেছে। আমার তো একদম নাভি অব্দি পৌঁছে গেছে, ওটা আর বেরোবে না। আশা করি তোমাদেরও তাই হয়েছে। তোমরা নিশ্চয়ই এই অসম্ভব সুন্দর নাটকটির যা যা মর্মার্থ, যা যা বোঝাতে চেয়েছেন, আমি তো বলবো কি সেন্টেন্স অফ দ্য নাটক, এটা উনি শেষে বললেন। এবং তার সঙ্গে আরো একটি কথা, বিদ্যান মানুষকে সবাই সমীহ করো। এই কথাটা তোমরা একদম মনের ভেতরে গেঁথে নাও, যে বিদ্যানকে তার সম্মান সবসময় সব জায়গায় থাকে, তার জন্য বড় দালানের দরকার পড়ে না। নিশ্চয়ই তোমরা বুঝেছো বিষয়টা। তো আমি দিদিকে একটু ছোট্ট একটু সম্বর্ধনা দেবো তার এই অসাধারণ উপস্থাপনা, এবং আমরা গর্বিত যে দিদির মতো একজন অভিনেত্রীকে আমরা এখানে পেয়েছি। সবাই জোরে একটা হাত তালি দাও। চালিয়ে যাও, যা তাকে না বলাতে চালিয়ে যাও।
আমি আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা, যিনি গত 40 বছর ধরে আমার আগে বিদ্যালয়ে এতটা বড় করেছে, তাকে আরেকজনের কথা আমি যত বলি ততই কম বলা হয়। উনি আমার জীবনে একজন ঋষি, পথপ্রদর্শক, সবকিছু। স্যার সুকান্ত গঙ্গোপাধ্যায়। সঞ্জিতা ম্যাডামকে এবং দেবনাথ ইনস্টিটিউশন গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এই নাটকটা এরকম সফলভাবে মঞ্চস্থ করার আয়োজন করার জন্য, এবং ম্যাডামকে, সঞ্জিতা ম্যাডামকে অভিনন্দন জানাই যে এরকম একটা মন আকর্ষণকারী প্রদর্শন এখানে উপস্থাপন করার জন্য। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে, আগামী দিনে এরকম প্রচুর নাটক ম্যাডাম করেন, সঞ্জিতা ম্যাডাম করেন, আমি তাকে অনুরোধ করবো যেন তোমাদের জন্য এরকম আরো কিছু মঞ্চ উপস্থাপনা তোমাদের সামনে এনে হাজির করে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। এবার আমি ম্যাডামদেরকে একটু বলবো, আপনারা একটু মেয়েদের 12টা 10-এ ক্লাস 5-এর পরীক্ষা শেষের ঘন্টা পড়বে, ওরা এই গেট দিয়ে বেরোবে, এবং এইখানকার যে মেয়েরা আছো ক্লাস 7 সবার আগে ওঠো, শুধুমাত্র ক্লাস 7 উঠবে। আচ্ছা ঠিক আছে, মেয়েরা তোমরা বসে পড়ো। আমাদের প্ল্যানিংটা একটু বদলাচ্ছি। 12টা 10-এর 5-এর ঘন্টা পড়লে মেয়েরা বেরোবে, তারপরে তোমরা এখান থেকে যাবে। ওই মেয়েরা বেরোনোর পরে আমি সঞ্জিতা ম্যাডামকে একটু মাইকটা দেবো। মেয়েরা তোমরা বসে পড়ো, মেয়েরা প্রত্যেকে জায়গায় বসে পড়ো, নিজের নিজের জায়গায়। আমি সঞ্জিতা ম্যাডামকে একটু মাইক্রোফোনটা দেবো। দিদি, আপনি আপনার বক্তব্য, তো মূল্যবান বক্তব্যকে পেশ করুন। বক্তব্য কিছু নয়, আমার যা বলার সেটা তো বলেইছি। আমার শুধু একটাই কথা মনে হয় যে আমি ভেতরে কি, স্যার বারবার বাচ্চাদেরকে চুপ করতে বলছেন, কিন্তু বাচ্চারা এখানে খুবই ভালো। আমি একজনকেও দেখিনি যে কথা বলতে বা এমন কোনো মুখভঙ্গি করতে যেটা আমার যাতে বিরক্তি হয় বা অভিনয় করতে ভালো না লাগে বা এক মুহূর্ত আমার মনোসংযোগ সরে যায়। যতটুকু যদি আমার কোনো অসুবিধে হয়নি, কিন্তু দর্শকের যদি কারোর কোনো অসুবিধে হয়ে থাকে সেটা বড়দের কারণে হয়েছে। বাচ্চারা কেউ কিচ্ছু করেনি। বাচ্চারা আমার মনে হয় যে তারা যতটা ভালোভাবে আমাকে গ্রহণ করা যায় ততটাই ভালোভাবে গ্রহণ করেছে। আমি সত্যিই বলছি কি, এতটাও আশা করি না। যখন আমি ক্লাস 8, 9, 10, 11 বাচ্চাদের সাথে সময় কাটাতে যাই, আমি জানি তাদের অনেক গল্প থাকে, তারা বাড়িতে করতে পারে না, ক্লাসরুমেও ম্যাডাম করতে দেয় না, এরকম ধরনের অনুষ্ঠানে এসে তারা একটু গল্প করবে, এটা স্বাভাবিক। কিন্তু তোমরা সেরকম না। তোমাদের যদি আমার অভিনয় ভালো থেকে থাকে সেটা আমার একটা নিশ্চয়ই আনন্দের, ততধিক আনন্দের যে আমি তোমাদের সামনে আজকে অভিনয় করতে পেরেছি। কারণ একটি ছোট কথা, যদিও আপনি আমার সামনে আছেন, ম্যাডাম সামনে আছেন, স্যার আছেন, আমার একটু বলার কোনো প্রয়োজন নেই, মানে বলাটা ধৃষ্টতা, তবু আমার মনে হয় যে বিভিন্ন জায়গায় আমি অনেক বড় মঞ্চে, ভারতবর্ষের বাইরে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এমন কোনো জায়গা নেই যেখানে আমি অভিনয় করিনি। আমি সমস্ত ফেস্টিভ্যালে, অনেক বড় ফেস্টিভ্যালে অভিনয় করেছি, আবার কারোর বাড়ির উঠোনে গিয়েও অভিনয় করেছি। তো আমার সব জায়গায় যাওয়ার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, ভিড় বলে কিছু হয় না। আমি যেখানে যাই সেখানে আমি নিজেকেই নিয়ে যাই। আমরা ভাবছি যে আমরা তো সবাই মিলে বসে আছি, সবাই তো এখানে দাঁড়িয়ে আছে, আমি দুটো কথা বললে বোধহয় কিছু হবে না, বা আমি একটু হেসে নিলে কেউ তো জানতে পারছে না আমি তো ভিড়ের মধ্যে আছি। বিশ্বাস করুন, ভিড় বলে কিছু হয় না। আপনি যেটা করছেন বা আপনার যা ব্যবহার, সেটা সকলের দৃষ্টিগোচর হবে। এই যে দেখো, সবাই মিলে একসাথে চুপ করে ছিলে বলেই আজকে অনুষ্ঠানটা এত সুন্দর করে করতে পারা গেছে। একজনও যদি ব্যতিক্রম এখানে হতো, ব্যতিক্রমী ব্যবহার করতে এখানে, তাহলে সেটা কিন্তু নজরে পড়তো এবং অনুষ্ঠানটা নষ্ট হয়ে যেত। এরকম ভালো করে করতে পারতেন না ম্যাডাম, বা যেভাবে যতটা আন্তরিকতার সঙ্গে আমাকে দেখেছেন ততটা আন্তরিকতার সাথে এটা হয় না। এটা শুধুমাত্র ম্যাডাম বলেছেন বা নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন, স্কুল এইসবের জন্য না। কথাটা মনে রেখো যে যেখানেই যাবে
সেখানে নিজেকে সঙ্গে নিয়ে যেও। তোমার স্কুলের যে শিক্ষা, তোমার টিচার্সদের যে কাছ থেকে তোমরা যেটা শিখেছো, তোমার নিজের অন্তরের যে শিক্ষা, সেটাকে সঙ্গে করে নিয়ে যেও। যতই প্রতিকূল পরিস্থিতি আসুক, জানবে একজন জ্যাঠামশাই কেউ না কেউ তোমার হাতটা এসে ধরবেনি কোনো না কোনো রূপে। সকলেই ভালো থেকো, হ্যাঁ? আমার অনেক অনেক ভালোবাসার হয়। আচ্ছা শুনিনি, আমাকে পিয়ালি এখনই ফোন করে বললো 5-এর এখনো 10 মিনিট বাকি আছে, ঠিক আছে? 10 মিনিট পরে হয়ে ছাড়বে, সেই কারণে আমরা ততক্ষণে আমরা এদেরকে ক্লাস নিয়ে চলে যাই। সোনান্দা, তোমরা একটুখানি দেখো, ক্লাস 7 এর মেয়েরা ওঠো, শুধুমাত্র ক্লাস 7 উঠবে, অনলি ক্লাস 7, বাকিরা বসে থাকবে। ক্লাস 7 এর মেয়েরা তোমরা